ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসি একাডেমি। হাসি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে ইংরেজিতে কথা বলার নিয়মাবলীর মধ্যে 11 থেকে 15 নম্বর নিয়মাবলী। ইংরেজিতে কথা বলতে গেলে হয়তো আমরা ভয় করি, কোথাও হয়তো ভুল হবে, কোথাও টেন্সে ভুল হবে, কোথাও গ্রামারে ভুল হবে। তো এই সমস্ত ভুলগুলি দূর করার জন্য সাধারণত বেসিক একটি নিয়ম যদি আমাদের মোটামুটি জানা থাকে, তবে অনেকটাই আমরা উপকৃত হব এবং ইংরেজিটা বলা বা বোঝা আমাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো সেই প্রয়াসেই বা সেই উদ্দেশ্যেই এই ছোট্ট একটি প্রয়াস। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো এর আগে যারা ভিডিওটি আমার এর আগে দুটি দেখোনি, তারা অবশ্যই এই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আর আজকে হবে 11 থেকে 15 নম্বর নিয়ম। আর এখানে গুরুত্বপূর্ণ নিয়মগুলি আলোচনা করা হবে। তো বলা হচ্ছে যে হ্যাজ এর ব্যবহার। অনেক সময় আমরা বাংলা বাক্যে বা বাংলা কথা বলার সময় বলি না যে তার 5টি কলম আছে, তাহাদের 2টি বাড়ি রয়েছে, বা আমার একটি ব্যাগ রয়েছে, আমার একটি পুতুল রয়েছে, আমার একটি কলম রয়েছে। এই ধরনের বাক্যগুলি অর্থাৎ যখন কোনো কিছু কারো অধীনে থাকা বোঝাবে বা কোনো কিছু রয়েছে বোঝাবে কারো কাছে, তখন সাবজেক্টের পরে, এই যে সাবজেক্টের পরে একটি অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ বসবে। হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে, সেটি পরে আমি আলোচনা রয়েছে, সেগুলি অবশ্যই আরও সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো এইটুকু জেনে রাখো যে যদি কারো কাছে কোনো কিছু থাকে বা কারো কিছু রয়েছে বা এরকম কিছু বোঝালে অবশ্যই হ্যাজের একটি ব্যবহার হবে সাবজেক্টের পরে, মানে কর্তার পরে। ঠিক আছে? তো তোমরা ফর এক্সাম্পলে অবশ্যই এটি আরও সহজ হয়ে যাবে। এখানে বেশ কয়েকটি এক্সাম্পল আমি করে রেখেছি, এটা ইংরেজি করে আমি সেটা বোঝানোর চেষ্টা করব। তো এটার গঠন হবে, আগে দেখে নিই আমরা। এটার গঠন বা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্রথমে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। এই হ্যাভটা কখন হবে? যখন এই সাবজেক্টটা, এই কর্তাটা যখন প্লুরাল হবে, তখন কি হবে? তখন হবে হ্যাভ। আর সেটি যদি সিঙ্গুলার হয় এবং থার্ড পারসন হয়, সিঙ্গুলার হতে হবে এবং থার্ড পারসন হতে হবে, তবে হ্যাজ হবে। আর পরে যে বাকি অংশটি থাকবে অবজেক্ট, সেটা অটোমেটিক বসে যাবে। তাহলে এটা যেমন এখানে দেখো, হি হ্যাভ এ কার, এ বাক্যটি ভুল, কারণ হিটা যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার, এখানে হ্যাজ হওয়ার কথা ছিল। এখানে কি হওয়ার কথা ছিল? হ্যাজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে হ্যাজ। সুতরাং এটি ভুল একটি বাক্য। আবার দেখো, দে হ্যাজ এ হাউস। দেটা যেহেতু এটা থার্ড পারসন, তবে এটা প্লুরাল, সিঙ্গুলার নয়। থার্ড পারসন শুধু হলেই হবে না, সেটাকে সিঙ্গুলার হতে হবে। তাহলে দুটো শর্ত মানলেই হ্যাজ হবে। আর দুটো শর্তের মধ্যে যে কোনো একটি না মানলে তখন সেটি হ্যাভ হয়ে যাবে। তাহলে এখানে তাহলে যেহেতু বহুবচন, প্লুরাল, তাহলে এখানে হ্যাভ হওয়ার কথা ছিল। বুঝেছো? তাহলে যেহেতু হ্যাভ হয়নি, সুতরাং এটি ভুল বাক্য। তাহলে এক কথায় আমরা যদি বুঝি বা বোঝার চেষ্টা করি, তবে হবে সিঙ্গুলার মানে হ্যাজ, আর প্লুরাল মানে হ্যাভ। ঠিক আছে? এবার দেখো আমরা এক্সাম্পলে চলে যাই। এবার তোমরা নিজেই এটি করতে পারবে। দেখো, ভালো করে লক্ষ্য করো। এখানে কি বলছে? আমার একটি কলম রয়েছে, আমার একটি কলম আছে। তো আমার একটি কলম আছে, এটা কি হবে? আমার মানে এক্ষেত্রে আই হবে। ঠিক আছে? আর কি বলেছি? সাবজেক্টের পরে একটি হ্যাজ। তাহলে আইটা যেহেতু থার্ড পারসন নয়, তাহলে অবশ্যই হ্যাভ হবে। ঠিক আছে? তাহলে আই হ্যাভ হলো কি? একটির ইংরেজি আমরা জানি যে একটির ইংরেজি আর কলমের ইংরেজি কি? পেন। বোঝা গেল? তো এইভাবেই বাক্যগুলো গঠন করতে হবে আমাদের। চলো পরবর্তী দেখে নিই। আমাদের 5টি বাড়ি আছে। দেখো এখানে কি? দে মানে কি আমরা জানি, এখানে উই মানে আমরা জানি যে এখানে আমাদের বোঝাতে গেলে অবশ্যই উই দিয়ে শুরু করতে হবে। 5টি মানে উই যেহেতু আছে, তার মানে এখানে হ্যাভ হবে। 5টির ইংরেজি কি? 5। আর বাড়ি মানে কি? হাউস। যেহেতু এখানে বহুবচন, সুতরাং এখানে হাউসেস হবে। ঠিক আছে? তারপরে কি আছে দেখো, তার একটি ছাতা আছে। তো তার এখানে হি হয়ে যাবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এখানে কি হবে? সুতরাং এখানে হবে হ্যাজ।
হি হ্যাজ ছাতা, যেহেতু এখানে একটি আর একটি আমব্রেলা বানানো হচ্ছে ইউ। আমরা জানি যে ভাইওয়েল দিয়ে শুরু হলে সেখানে অবশ্যই একটি বোঝাতে অ্যান হয়, এখানে এ হবে না, ঠিক আছে, আমব্রেলা। ঠিক আছে, তারপরে কি রাহুলের দুটি বোন আছে, বা রাহুলের দুই বোন রয়েছে, তাহলে এখানে কি হবে, কারো নাম বোঝালে অবশ্যই সেটি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ঠিক আছে, একজনের নাম বোঝালে। রাহুল হ্যাজ, ঠিক আছে, রাহুল হ্যাজ টু সিস্টার্স, ঠিক আছে। তো এরপরে কী হবে, তাদের একটি সমস্যা রয়েছে, তাহলে কি দে হ্যাভ একটি, মানে এ সমস্যা মানে প্রবলেম, ঠিক আছে। তোমার কি একটি কলম আছে, আবার যদি এটি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে কি হবে, দেখো, তোমার কি একটি কলম আছে, তাহলে এক্ষেত্রে হ্যাভটা আগে চলে আসবে, ঠিক আছে। এর আগে আমরা যেমন দেখেছি যে তুমি কি মানুষ, এখানে তুমি হও মানুষ, তাহলে ইউ আর এ ম্যান, কিন্তু তুমি কি হও মানুষ, তাহলে আর ইউ এ ম্যান। এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা, যেটা মেন ভার্বের পরিবর্তে যে ভার্বটি বসছে সেটাকে আগে দিয়েই বাক্যটি শুরু করতে হয়। তো এই ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। তাহলে যদি বলতাম আমি যে তোমার একটি কলম রয়েছে, তাহলে কি হতো, ইউ হ্যাভ এ পেন, কিন্তু এটাকে প্রশ্নবোধক করলে এটা শুধু হ্যাভটা প্রথমে দিলেই হয়ে যাবে, আর একটি জিজ্ঞাসার জন্য দিতে হবে। তাহলে হ্যাভ ইউ এ পেন, জিজ্ঞাসার জন্য, ঠিক আছে। তার কি একটি কলম আছে, তাহলে কি হবে, এখানে হ্যাজ হি এ পেন, জিজ্ঞাসার জন্য, বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার হয়ে গেলাম যে কারো কাছে কোনো কিছু আছে বা রয়েছে, এরকম বাক্য যদি আসে বা এরকম মানে কথা বলার সময়, কোনো কিছু জিজ্ঞেস করার সময় আমরা অবশ্যই হ্যাভ হ্যাজের ব্যবহার করব। আর সেটি যদি নেগেটিভ বা নাবাচক হয়, তবে এরকম, আমার গাড়ি নেই, তাহলে কি হবে, আই ডোন্ট হ্যাভ কার, তার বাড়ি নেই, তার বাড়ি নেই, হি ডোন্ট হ্যাজ হাউস, ঠিক আছে। তো এই হচ্ছে হ্যাভ হ্যাজের ব্যবহার। তো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে 12 নম্বর নিয়ম। তো আমরা 11 নম্বর নিয়মটা শিখে নিলাম। আমরা 12 নম্বর নিয়মে এখানে কি বলা রয়েছে আমরা দেখে নেব একটু, যে দেয়ার ইজ এবং দেয়ার আর এর ব্যবহার, ঠিক আছে, দেয়ার ইজ এবং দেয়ার আর এর ব্যবহার। তো এটা কখন কিভাবে এটা দিয়ে শুরু করতে হয় বাক্যে, বা এটার কাজ কিভাবে হয়। তো দেয়ার ইজ মানে সিঙ্গুলার, এটা মনে রাখবে, এবং দেয়ার আর মানে প্লুরালের ক্ষেত্রে, দেয়ার আর মানে প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে। তো যখন কোনো জায়গায় বা স্থানে কোনো কিছু আছে বোঝায়, তখন দেয়ার ইজ দিয়ে শুরু হবে এক বচনের ক্ষেত্রে, এবং দেয়ার আর দিয়ে শুরু হবে বহু বচনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল দিলে জিনিসটা একদম সহজ হয়ে যাবে। এখানে দেখো, টেবিলের উপর একটি বই আছে, এখানে টেবিলের উপর একটি বই আছে, এখানে কিন্তু তার একটি বই আছে বা আমার একটি বই আছে লেখা নাই, টেবিলের উপর একটি বই আছে, মানে কোনো একটি জায়গায়, নির্দিষ্ট একটি জায়গায় কোনো একটি জিনিস রয়েছে। তাহলে এখান থেকে বাক্যটি যেহেতু একটি রয়েছে, তাহলে আমাকে এখানে দেয়ার ইজ দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। এখানে নাউন হিসেবে কি সিঙ্গুলার রয়েছে, বইটি, ঠিক আছে। তাহলে এখানে কি লিখতে হবে, যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, অন দ্য টেবিল, ঠিক আছে। বাগানে পাঁচটি গাছ রয়েছে, তাহলে এটাকে আমাকে কিভাবে শুরু করতে হবে, 5টি গাছ, তাহলে অবশ্যই এখানে প্লুরাল নাউন হিসেবে 5টি গাছ, তাহলে আমাকে এখানে দেয়ার আর দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। কি করতে হবে, দেয়ার আর দিয়ে শুরু করতে হবে। তাহলে শুরু করো তুমি, দেয়ার আর 5 trees in the garden, বোঝা গেল।
আমাদের গ্রামে একটি নদী আছে, একটি নদী মানে অবশ্যই এখানে দেয়ার ইজ দিয়ে হবে, ঠিক আছে। দেখো কত সহজে আমরা ইংরেজির কিভাবে মানে কথোপকথনের সময় বা ইংরেজি স্পোকেন ইংলিশের সময় আমরা একটু বেসিকটা জানা থাকলে কতটা কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি বলতে পারবো, তুমি ইতিমধ্যে বুঝতে পারছো। তো আমাদের গ্রামে একটি নদী রয়েছে, তো এখানে কি হবে তাহলে, অবশ্যই কি শুরু করো, তুমি এভাবে, দেয়ার ইজ এ রিভার, দেয়ার ইজ এ রিভার ইন মাই ভিলেজ, ঠিক আছে। এরপরে দেখো ক্লাসে 5 জন ছাত্রছাত্রী রয়েছে, তাহলে ক্লাসে 5 জন ছাত্রছাত্রী রয়েছে, এটাকে কি হবে, 5 জন অবশ্যই 50 জন, অবশ্যই এটি প্লুরাল, তাহলে অবশ্যই দেয়ার আর হবে, তাহলে কি হবে বলো তো, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, বোঝা গেল। এবার দেখো ঘরে 2টি চেয়ার রয়েছে, তাহলে কি হবে, 2টি, তার মানে এটাও বহুবচন, তাহলে অবশ্যই দেয়ার আর 2 চেয়ার্স ইন দ্য রুম, ঠিক আছে। বাইরে অনেক লোক রয়েছে, তাহলে কি হবে এখানে, অনেক লোক মানে মেনি, ঠিক আছে। তাহলে অবশ্যই দেয়ার আর মেনি পিপল, আউটসাইড, বোঝা গেছে। তাহলে যখন কোনো নির্দিষ্ট জায়গায় বা কোনো স্থানে কোনো কিছু আছে, একটি হোক, 2টি হোক বা 10টি হোক, সেই ক্ষেত্রে অবশ্যই দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে শুরু করতে হবে। আশা করি এতক্ষণে বোঝা গেছে। চলো এবার পরবর্তী নিয়ম আমরা 13 নম্বর নিয়মটি জেনে নিই। তো দেখো 13 নম্বর নিয়মে বলা হচ্ছে এখানে 1-2 এর ব্যবহার, 1-2, ঠিক আছে। এই যে OWANT 1-2 এর ব্যবহার, তো যখন কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করতে হবে বা ইচ্ছা প্রকাশ হবে, তখন সাবজেক্টের পরে 1-2 বসবে এবং ভার্বের প্রথম রূপ ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, আগে গঠনটা দেখে নিই। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে 1-2 বসবে, তারপর ভার্বের প্রথম রূপ। আমরা জানি ভার্বের 3টি রূপ হয়, ফার্স্ট রূপ, সেকেন্ড রূপ এবং থার্ড রূপ বা পার্টিসিপল বলে। তো আমরা ফর এক্সাম্পল হিসেবে যদি দেখি, দেখো আমি ইংরেজি শিখতে চাই, তাহলে দেখো সাবজেক্ট হিসেবে তাহলে প্রথমে কি আই হবে, ঠিক আছে। তারপরে কি বলেছি যে 1-2, তাহলে WANTO 1-2, শিখতে চাই, শেখার ইংরেজি কি বলতো, লার্ন, ঠিক আছে, LARN, লার্ন, যেহেতু ফার্স্ট রূপ বসবে V1 এবং কি ইংলিশ, বোঝা গেল। তাহলে আমি বাড়ি যেতে চাই, তাহলে কী হবে বলো তো, I want to go, ঠিক আছে, যেহেতু ভার্ব। যদি ভার্বের 3য় রূপ বলতো তাহলে কি হতো বলো তো, গো ওয়েন্ট গন হয়, ঠিক আছে। আর সেকেন্ড রূপ, 2য় রূপ হচ্ছে ওয়েন্ট, মানে ফার্স্ট রূপ। তো এখানে যেতে চাই, আই ওয়ান্ট টু গো কি হোম, টু হোম। তারপরে কি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তাহলে কি হবে বলো তো, আই ওয়ান্ট টু টক উইথ ইউ, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি একটি নতুন মোবাইল কিনতে চাই, তাহলে এইটা কমেন্টে কী হবে তোমরা অবশ্যই জানাও, এটা কমেন্টে জানাও। আমি একটি নতুন মোবাইল কিনতে চাই, এটা তোমরা অবশ্যই কমেন্টে সবাই জানাবে, ঠিক আছে। আমি একটি নতুন মোবাইল কিনতে চাই, এই যে এই সূত্র ফলো করবে, ঠিক আছে। আর কি, আমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাই, তাহলে আই ওয়ান্ট টু মিট উইথ ইয়োর ব্রাদার, বোঝা গেল। আমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। আমি যেতে চাই না, তাহলে কী হবে বলো তো,
আমি যেতে চাই না, এখানে নেগেটিভ সেন্টেন্স, আমি যেতে চাই না, কী হবে বলো? আই ডোন্ট ওয়ান্ট টু গো। ঠিক আছে, তুমি কি আমার সাথে আসতে চাও, তুমি কি আমার সাথে আসতে চাও, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসার জন্য বাক্য। এইটার কি হবে? একই নিয়ম, শুধু একটু আলাদা করতে হবে। তাই একই ধরনের বাক্যকে প্রশ্নবোধক করার জন্য আলাদা কিছু লাগে না, একটু উল্টো জায়গা পরিবর্তন করে দিলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হবে, সেটা এর আগে যে সমস্ত বাক্যকে আমরা একই জিনিস থেকে প্রশ্নবোধক করেছি, সেই অভিজ্ঞতা থেকে তুমি এটি কমেন্টে জানাও। এই দুটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। তুমি কি আমার সাথে আসতে চাও এইটি, এবং আমি একটি নতুন মোবাইল কিনতে চাই, এই দুটো বাক্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে এটা অবশ্যই মাথায় রাখবে, সাবজেক্ট, তারপরে 1 2 এবং V1 মানে ভার্বের প্রথম রূপ। আই ওয়ান্ট টু রিডিং মানে ভার্বের সাথে আইএনজি যোগ কখনোই হবে না। আই ওয়ান্ট টু রোড মানে আমি, এই যে তৃতীয় রূপও হবে না। রাইট, রোড, রিটেন মানে এখানে এই যে দ্বিতীয় রূপ, এটি রাইটের দ্বিতীয় রূপ রোড, তো এর দ্বিতীয় রূপ দিয়েও হবে না কখনো, আইএনজি যোগ সহকারেও হবে না, ভার্বের প্রথম রূপ বসাতে হবে। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি আর দুটো নিয়ম আনলাম না। এর পরবর্তী পার্ট 2, এই ক্লাস 3-র পার্ট 2 মানে তৃতীয় ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো পরবর্তীতে। সেটা থাকবে হ্যাভ টু এর ব্যবহার এবং ইউজ অফ হ্যাভ টু এর ব্যবহার এবং নিড টু এর ব্যবহার। ঠিক আছে, এই দুটি অবশ্যই হ্যাভ টু এবং নিড টু এর দুটি নিয়ে আসবো। তো ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, এবং বেশি বেশি প্র্যাকটিস করো এবং নিয়মগুলি, বেসিকগুলি জেনে রাখো। অবশ্যই ইংরেজিতে তুমিও কথা বলতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।